বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, একজন কলামিস্ট তিনি। আমার ডানে রয়েছেন প্রাক্তন কূটনীতিক অ্যাম্বাসাডর মোহাম্মদ শফিউল্লাহ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার সোহরাব হাসান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যদি প্রশ্নটা দুজনের জন্যই, যে সংস্কার বহুল আলোচিত শব্দ, এটি কি আসলে নির্বাচনকে বিলম্বিত করবার একটা অজুহাত কিনা? অন্যদিকে নির্বাচনের দাবি সংস্কারের প্রতি এক ধরনের অনীহা কিনা? মিস্টার সোহরাব হাসান। মানে বিষয়টা তো খুব জটিল। প্রথম হচ্ছে যেভাবে এটা উপস্থাপন করা হচ্ছে যে সংস্কার নির্বাচনের প্রতিপক্ষ বা নির্বাচন সংস্কারের প্রতিপক্ষ, আমি মনে করি সেটি ঠিক নয়। কারণ এই সরকার যে ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে তাদের অঙ্গীকার কী ছিল? অঙ্গীকার প্রথম ছিল যে আমরা অগণতান্ত্রিক ব্যবস্থায় ছিলাম, জবরদস্তি সরকারের অধীনে ছিলাম এবং আন্দোলনের মধ্যে দিয়ে সেই সরকারকে বিদায় করা হয়েছে, একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু হবে। তো নির্বাচন ছাড়া কিন্তু সেই গণতান্ত্রিক ব্যবস্থা চালু করার কোনো সম্ভাবনা নেই, কোনো পথ নেই। দ্বিতীয় হচ্ছে যে হ্যাঁ, সংস্কারের প্রশ্নটি আসছে যে আমরা রাষ্ট্র ব্যবস্থায় গত এটা শুধু 15 বছর নয়, 53 বছরে এত গলদ, এত অসঙ্গতি, এত বিচ্যুতি, যে রাষ্ট্র কাঠামোর যে রাষ্ট্র দাঁড়িয়ে থাকে যেসব প্রতিষ্ঠানের উপর, সেই প্রতিষ্ঠানগুলো প্রায় অকেজো হয়ে গেছে। এই প্রতিষ্ঠানগুলো কীভাবে সচল করা যায়, কার্যকর করা যায় এবং ভবিষ্যতে বারবার তো আমরা এই গণ অভ্যুত্থান হয়েছে, 90 গণ অভ্যুত্থান হয়েছে, 6-7-এও আন্দোলন হয়েছে, আবার সেনা সমর্থিত সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, কত আর আন্দোলন। এই স্বৈরতন্ত্রের যাতে পুনরাবির্ভাব না ঘটে, সে কারণে এমন একটা ব্যবস্থা করা যাতে জনগণ আশ্বস্ত হতে পারে। এখন এটি কিন্তু চাপিয়ে দেওয়ার ব্যাপার না, এটাকে রাষ্ট্রের যারা মালিক, রাষ্ট্রের মালিক জনগণকেই ঠিক করতে হবে সেই ধরনের রাজনৈতিক দল বা নেতাই নির্বাচিত করা যারা বারবার এই স্বৈরতন্ত্রের পথে যাবে না। এখন জনগণের প্রতি আস্থা রাখার ব্যাপার। কিন্তু এই অন্তর্বর্তী সরকার কোনো একটি যদি চাপিয়ে দিল, কোনো একটি বলল যে এটি করতে হবে, তখন যে প্রশ্নটি আসবে সেটি যারা নির্বাচিত হবে তারা করবেন কি করবেন না। হ্যাঁ, তাহলে যেটা হতে পারে যে একটা ন্যূনতম সংস্কারের বিষয়ে রাজনৈতিক দল এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে একটা মতৈক্য প্রতিষ্ঠা করা, যে এরপর এই মতৈক্যের ভিত্তিতে নির্বাচন হওয়া। সেটি যদি করা যায়, আমি মনে করি যে এই যে এখন যে দোলাচল আছে, যে অনিশ্চয়তা আছে এবং অবিশ্বাস আছে, সেটি কাটিয়ে ওঠা সম্ভব। এই সরকার যখন দায়িত্ব নেয় তখন কিন্তু এই অবিশ্বাস ছিল না। ছাত্র নেতৃত্ব, রাজনৈতিক দল সবারই এই সরকারের প্রতি পূর্ণ আস্থা ছিল। কিন্তু সময়ের ব্যবধানে কিন্তু এই 8 মাসে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে। আমি মনে করি অন্তর্বর্তী সরকারের উচিত এই অনাস্থা কাটিয়ে ওঠে একটা নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া। অ্যাম্বাসাডর মোহাম্মদ শফিউল্লাহ। বাংলাদেশের সংবিধানে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে। সুতরাং এখানে বিগত 50-এর উপরে বছরগুলোতে দেখা গেছে যে এই সংবিধানের এমন ক্ষমতার বলেই প্রধানমন্ত্রী কিন্তু স্বৈরাচারী বলেন সমস্ত কত মালিক হয়ে দাঁড়ায়। তো সব ক্ষমতা যদি একজনের হাতে থাকে তাহলে অবভিয়াসলি এটা মিসইউজ বেশি হয়, এটা যুগে যুগে প্রমাণিত হয়েছে। সেই জন্য প্রেসিডেন্ট এরশাদকে চলে যেতে হয়েছে এবং শেখ হাসিনাকে যেতে হয়েছে, যে পদ্ধতি এটা কোনো নর্মাল পদ্ধতি না, অ্যাবনর্মাল অবস্থা তাকে যেতে হয়েছে। সেটাকে রেকটিফাই করার জন্য এই কিছু পরিবর্তন দরকার। এটাকে সংস্কার বলেন যাই বলেন, কিছু পরিবর্তন দরকার। তাহলে হবে কি, আগামী ভবিষ্যতে সরকারগুলো তাহলে আর এরকম অপ্রীতিকর ঘটনার ভিত্তিতে পদত্যাগ করতে হবে না বা দেশ ত্যাগ করতে হবে না। মানুষের বিচারাচার পাবে, ন্যায় বিচার পাবে, মানুষ তার স্বাধীনতা ভোগ করবে। এই জন্য কিছু সংস্কার, মৌলিক কিছু সংস্কার যেগুলো গণতন্ত্র উত্তরণ অথবা গণতন্ত্র চালু রাখার জন্য প্রয়োজন, সেই কয়েকটা গুটিকত সংস্কার প্রয়োজন আছে। তো এখন এটা ঠিক সংস্কার এবং
নির্বাচন মুখোমুখি না। এর আগে আমরা শুনতাম গণতন্ত্র না উন্নয়ন, এর আগে সরকার সময় ছিল। তো এগুলো হলো আপনার দেশকে সামনে নেওয়ার এজেন্ডা না, কিন্তু সব সমাজে পরিবর্তন দরকার হয় এবং নর্মাল কোর্স হওয়াটা সবচেয়ে ভালো। সেই জন্য এই অল্প সময়ের মধ্যে যদি আমরা 2-3টো সংস্কার আমরা করতে পারি, যেটা আপনার সেন্ট্রাল ফর গভর্নেন্স স্টাডিতে আমরা বিভিন্ন সময় আমরা বলেছি, যেমন রাষ্ট্রপতির কোনো ক্ষমতা এখন নাই। যদি সাংবিধানিক যে 7টা কমিশন আছে, সেই কমিশন কিন্তু রাষ্ট্রপতির নামেই চলে, কিন্তু আসলে রাষ্ট্রপতি এই কমিশন গঠন করার ক্ষমতা নাই, এরা প্রধানমন্ত্রীর সুপারিশ অনেক সময় করতে হয়। সেই জন্য আমাদের সাজেশন ছিল যে রাষ্ট্রপতি যদি সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন, তাহলে উনি প্রধানমন্ত্রীর উপরে নির্ভর করতে হবে না, উনি তার সাংবিধানিক কমিশনগুলো নিজেই গঠন করতে পারবেন। এখানে কিন্তু একটা ব্যালেন্স অফ পাওয়ার বিটুইন প্রাইম মিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্ট হয়ে যাবে, যেটা সবাই এটা প্রয়োজন বলে মনে করে। এটা হলো এক। 2 নম্বর হলো এটা গণভোটের মাধ্যমে এই প্রক্রিয়াটা করা সম্ভব, এবং গণভোটের মাধ্যমে যখন পার্লামেন্ট ইলেকশন হবে ওই দিনে একটা সেপারেট ব্যালট, সেপারেট একটা বক্সে এই ইলেকশনটা একই খরচে এটা হওয়া সম্ভব। একটা এটার জন্য দীর্ঘ সময়ের কোনো প্রয়োজন হবে না। আর একটা হলো যে আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে যে বিচার বিভাগ হবে নির্বাহী বিভাগ থেকে স্বাধীন। এটা কিন্তু সব পার্টি ম্যানিফেস্টোতে আছে এবং কোনো সরকার এটাকে কার্যকর করেনি। সুতরাং যদি এখন একটা বিচার বিভাগকে একটা স্বতন্ত্র বাজেট, স্বতন্ত্র সচিবালয় দিয়ে আলাদা করে দেওয়া যায়, তাহলে কিন্তু এই কমিশনগুলো ঠিক কাজ করবে। হিউম্যান রাইট কমিশন থেকে আমরা সব কিছুই কাজ করবে এবং দেশে যে দুর্নীতির বা ক্ষমতার অপব্যবহার এটা কিন্তু কমিয়ে আসবে। এই দুটো জিনিস করা অত্যন্ত প্রয়োজন। আর একটা হলো যে ইলেকশনটা যদি আপনি একদিন না করে, এখন আমরা ঘনবসতি লোক 1 কোটির উপরে ভোটার আমাদের, তো সুতরাং কত কোটি ভোটার হবে আমাদের? 12 কোটি। সুতরাং একদিনে এত ভোটারকে এক ভোট নেওয়াটা একটা খুবই একটা লজিস্টিক্যালি অসুবিধা হয়। সে যদি 3 বার বা 4 বারের মধ্যে স্টেকারে করে ইলেকশনটা করা হয়, তাহলে কিন্তু সুষ্ঠু হবে, এটা আইনশৃঙ্খলা রক্ষা করা এটা সহজ হবে। এই কয়েকটা যদি আপনার যে সংস্কার করা হয়, তাহলে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হবে না এবং এটা পলিটিক্যাল পার্টিগুলো তখন অনেকটা সজাগ হবে যে আমরা এখন এই প্যারামিটারের বাইরে আমরা গেলে আমরা বিচার বিভাগের অধীনে আমরা চলে আসবো। এই একটা গেল। আর রাষ্ট্রপতিও তখন দেখবে যে উনি নেওয়া বিচার করতে পারছেন এবং উপযুক্ত লোককে উপযুক্ত প্রতিষ্ঠানে উনি বসাতে পারবেন, যেহেতু উনি কোনো অন্য কারণ নির্ভরশীল নয়। সুতরাং হি উইল বি এম্পাওয়ার্ড বাই দ্য পিপল। আমরা সবসময় বলে থাকি যে জনগণের সব রকম অধিকার, তাহলে জনগণের কাছে কি আমরা আমাদের যেতে বাধা কোথায়? একবার অন্তত জনগণ গণভোটের মাধ্যমে এই 2-3টে ইস্যু ফয়সালা করে দিতে পারে এবং সেই ইলেকশনটা কখন তারও এইটা বলতে পারে যে এত 1 বছর পর ইলেকশন হবে বা 6 বছর ইলেকশন হবে। তো একটা গণভোটের মাধ্যমে এটা করা সম্ভব। এই জন্য গণভোটের কথা বলছি, যেহেতু জনগণের পক্ষে কথা বলার মতো কারো ম্যান্ডেট নেই। গত 3টি ইলেকশনে ফেয়ার ইলেকশন হয়নি। এরপরে এখন যে সরকার আছে সরকার হলো কেয়ারটেকার সরকার, এটা ইন্টারিম গভর্নমেন্ট। আর রাজনীতিবিদ যারা আছেন বা পলিটিক্যাল পার্টি যারা আছে তাদের কোনো ম্যান্ডেট নেই, কারণ গত ইলেকশনে অনেকে ইলেকশনে অংশগ্রহণ করেনি। সুতরাং ম্যান্ডেট তো আসলে কারো নেই, জনগণ যাকে ক্ষমতা দেবে সে ক্ষমতায়ন হবে। সুতরাং এই 3টা সংস্কার যদি জনগণের কাছে যাওয়া হয় যে তাদের গণভোটের মাধ্যমে, তাহলে কিন্তু এটা 6 মাসের ভিতরে এটা করা সম্ভব। এই সংস্কারগুলো, এই সংস্কার হয়ে যাওয়ার পরে যদি ইলেকশন হয় তো শুদ্ধ ইলেকশন হবে আশা করি। সো মিস্টার সোহরাব হাসান, আপনি কি মনে করেন এই যে সংস্কার নির্বাচন বিতর্কের মধ্যে আবার সংস্কারগুলো বিষয়ে একটা ঐকমত্য প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐকমত্য কমিশন এটা গঠিত হয়েছে এবং তারা কাজ করছেন, কতটা আশাবাদী আপনি, বা এই ঐকমত্য আসলে কতটা কাছে কতটা দূরে?
না, আশা হারানোর তো সুযোগ নাই, অর্থাৎ একটা সমাধানে আসতেই হবে। সব দল যে একমত হবে তা নয়। ইতিমধ্যে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর মতামত চেয়েছে, সেখানে কিন্তু অনেকগুলো, এবং সাফল্য ভাই আরও কিছু যোগ করলেন যেটা বিতর্ক হতে পারে বা এটা সমাধান করতে সেই 6 মাসে কিন্তু হবে না। প্রথমত রাষ্ট্রপতি নির্বাচন যদি সরাসরি ভোটে হয়, আমাদের পদ্ধতিটা কি হবে? পদ্ধতিকে রাষ্ট্রপতি শাসিত হবে, আর না দ্বৈত শাসন ব্যবস্থাতে হবে, না প্রধানমন্ত্রীর শাসন ব্যবস্থা হবে। আবার প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করতে যে আমরা রাষ্ট্রপতিকে আবার এখন না করে তুলি, মানে অনেকগুলো বিষয়। আসলে রাজনৈতিক সংস্কৃতিটা আমরা তৈরি করতে পারিনি, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি, সেটি মূল। কারণ দেখুন, যে সংবিধান কিন্তু সংবিধান নিজেই স্বৈরাচারী না, সংবিধানটা ব্যবহার করা হয় কীভাবে, আর সেটি আমার মনে হয় যে অনেক গুরুত্বপূর্ণ। যে সংবিধান জওহরলাল নেহরুকে তৈরি করেছেন, সেই সংবিধান কিন্তু আবার নরেন্দ্র মোদীকে তৈরি করেছেন, নির্বাচিত করেছেন। আবার যে সংবিধান জেফারসনকে নির্বাচিত করেছেন, সেই সংবিধান ডোনাল্ড ট্রাম্পকেও নির্বাচিত করেছেন। তো সুতরাং আমরা কি চাই? বিশ্বব্যাপী একটা একনায়কতন্ত্রবাদী কর্তৃত্ববাদের যে জোয়ার, এর বিপরীতে দাঁড়িয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেটি গণভোট বা গণপরিষদ, জাতীয় সংসদ, এই বিতর্কের আমি মনে করি এক্ষেত্রেও একটাই হওয়া উচিত। আর গণভোটের আমাদের গণভোটের কিন্তু যে উদাহরণ আছে সেটাও খুব সুখকর নয়। যেমন জিয়াউর রহমান ক্ষমতায় এসে তার যে 19 দফার পক্ষে একটা গণভোট নিলেন, এরশাদ ক্ষমতায় এসে তার 18 দফার পক্ষে ক্ষমতা নিলেন, অর্থাৎ তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্যে। এখন হ্যাঁ, আমরা যদি যেটি করতে পারি, তাহলে কি আমরা যুক্তরাষ্ট্রের মতো এরকম একটা দ্বৈত ব্যবস্থা, পার্লামেন্ট এবং প্রেসিডেন্টের একটা ভারসাম্য থাকবে, আরও বেশ কিছু। আপনি যেটা বলছিলেন যে গণভোট সংক্রান্ত বিষয়, তো গণভোটের দোষ না, দোষটা হলো ভোটের প্রক্রিয়ার, মানে সেটা তো আপনি গণভোট বলেন আর ন্যাশনাল ইলেকশন বলেন আর লোকাল ইলেকশন বলেন, একই তো। প্রক্রিয়া এবং কোন লোকগুলো করবে। যেমন ধরেন ভারতে আমাদের আর্থসমাজ, রিয়েল যদি একটা গণভোট হয়, তো মানুষ যদি ভোট দেয় এবং তার প্রতিফলন যদি ফলাফলে থাকে, অসুবিধা নেই তো। এক ধরনের এরকম কিন্তু কথাবার্তা চলছে যে তাহলে কি এখন যে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান, তার পক্ষে একটা গণভোট হবে কিনা। গণভোটের বিধান সংবিধানে নাই, আর এই সরকার সংবিধানের সরকার তো যে কোনো একটা অধ্যাদেশ জারি করে বিধান করতে পারে। এই সরকার আছে কিন্তু অধ্যাদেশের জোরে। এখন এই সরকারের পক্ষ থেকে এই যে প্রশ্নগুলো এসেছে বা রাজনৈতিক দলগুলোর সন্দেহ এসেছে, সেক্ষেত্রে মনে করি সরকারের তার অবস্থানটা পরিষ্কার করা দরকার যে তাদের কোনো রাজনৈতিক ইচ্ছে বা অভিলাষ নেই। আবার যেটি একটি নতুন দল হয়েছে ছাত্রদের নেতৃত্বে, আমরা কিন্তু ভেবেছিলাম যে, আমরা আশা করেছিলাম যে ছাত্র নেতৃত্ব যারা নতুন বন্দোবস্তের কথা বলছে, নতুন রাজনীতির কথা বলছে, তাদের রাজনৈতিক প্রক্রিয়ায় একটা নতুনত্ব থাকবে। কিন্তু আমরা দেখলাম কিন্তু তারা পুরনো ধারায়, সেই তাদের আয় ব্যয়ের হিসাব থেকে ধরুন বা গঠন প্রক্রিয়া, সমাবেশ, কমিটি গঠন, সব ক্ষেত্রেই কিন্তু সেই পুরানো ধারা। সুতরাং আমরা কিন্তু খুব আশাবাদী হতে পারছি না যে রাতারাতি এটি পরিবর্তন হবে। আর তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু করতে হলো কেন? অর্থাৎ রাজনৈতিক দলগুলো তার উপর যে অর্পিত দায়িত্ব, মানে ক্ষমতাসীনরা সেটা কখনো পালন করেনি। তারা যে কোনোভাবেই নির্বাচনকে তার পক্ষে নিতে চেয়েছে। আর হচ্ছে যে আমাদের এই 53 বছরে 12টি ভোট হয়েছে, 12টি নির্বাচনের প্রত্যেকে চেয়েছে, যারা এই ক্ষমতায় চেয়েছে নির্বাচনগুলো তার পক্ষে নিয়ে যেতে, ম্যানিপুলেট করতে, মানে প্রভাবিত করার চেষ্টা করেছে, এবং সেটি সামরিক সরকার এবং দলীয় সরকার। এই কারণেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আসলো। এবং শেখ হাসিনার এই যে লজ্জাজনক, মানে অপমানজনকভাবে বিদায় এবং দেশ থেকে চলে যাওয়ার, এর পিছনে তো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা। কারণ আমাদের এখানে এমন পর্যন্ত প্রমাণ করতে পারেনি কেউ যে ক্ষমতায় থেকে সুষ্ঠু নির্বাচন করে আবার জনগণের রায় পাবে, এটা কিন্তু এখনও পর্যন্ত পায়নি। বিএনপি সরকারও চেষ্টা করছে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে কীভাবে ম্যানিপুলেট করে, আর শেখ হাসিনার সরকার এসে তো তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে, যে কারণে এই পরিস্থিতি তৈরি হলো।
এখন ভবিষ্যতে হবে না এই নিশ্চয়তা তো আমরা চাই, ভবিষ্যতে গণতন্ত্র ঠিকমতো কাজ করবে এই নিশ্চয়তা চাই, কিন্তু কাজটা কে করবে? রাজনৈতিক দল। সুতরাং রাজনৈতিক দলের কিন্তু এতগুলো কমিশন হয়েছে, এত কিছু হয়েছে, এত কথাবার্তা, রাজনৈতিক দলের মধ্যে আমি নতুন দলের কথা বললাম, পুরনো দলে কোনো পরিবর্তন দেখছি আমরা? দেখছি না তো। অন্তত শীর্ষ পর্যায় থেকে নির্দেশ দেওয়া হচ্ছে, কি বলে, দলীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে, বহিষ্কার করা হচ্ছে, স্থগিত করা হচ্ছে পথ, কিন্তু তাতে তো তাদের অনাচার, যে রাজনৈতিক অনাচার, দখলবাজি, এগুলো তো কমছে না, নিজেদের মধ্যে হানাহানি। এখন এটা খুবই কঠিন বিষয় যে রাজনৈতিক দল আগে শুদ্ধ হবে, তারপর গণতন্ত্র শুদ্ধ হবে, তারপর নির্বাচন শুদ্ধ হবে, না শুদ্ধ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতিটা পরিবর্তন করা হবে। মানে আমি মনে করি যেটা রাজনৈতিক দলগুলোর, যারা দেশ সেবার কথা বলছেন, যারা জনগণের কল্যাণের কথা বলছেন, দায়িত্ব নিচ্ছেন, এবং দীর্ঘদিন এই 15 বছর তো বিএনপি জেল জুলুম শিকার হয়েছে। এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ জেল জুলুমের শিকার হয়েছে, কিন্তু তারা ক্ষমতায় যেয়ে কিন্তু একটু বদলায়নি। ভবিষ্যতে বদলাবে কি না সেইটাই কঠিন প্রশ্ন। এবং অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারক বা উপদেষ্টাদের কেউ কিন্তু এই প্রশ্নটা করছেন। সেই প্রশ্নটা পুরোপুরি অযৌক্তিক বা পুরোপুরি অসার, এটা বলা যায় না। কিন্তু আমি যদি আবার প্রশ্ন করি যে তারা এই প্রশ্নটা তুলছেন, কিন্তু এই প্রশ্ন তুলবার নৈতিক অবস্থা তাদের কতখানি আছে? মানে তারা কি প্রমাণ করলেন, কি ডেলিভার করলেন যেটা দিয়ে মনে হবে যে তারা এই প্রশ্ন তুলতে পারেন? সেটি এখন এটি যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে তিনি রাস্তাঘাটে শুনছেন জনগণ তাকে বলছে নাকি 5 বছর থাকেন আপনারা, মানে এই যে আবার জনগণ, কৃষি উপদেষ্টা বলছেন যে তারা নির্বাচিত, তিনি মনে করেন তারা নির্বাচিত। ধর্ম উপদেষ্টা বলেছেন, সমাজ কল্যাণ বোধহয়, প্রাণী সম্পদ, হ্যাঁ প্রাণী সম্পদ, কৃষি তো আবার স্বরাষ্ট্র প্রাণী সম্পদ উপদেষ্টা এখন নির্বাচিত। আবার ধর্ম উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগ 5 বছরের জন্য নির্বাচিত হয়েছিল, সো ওই সময়টুকু বাদ দিলে বাকি সময়টুকু তারা থাকবেন। তার মানে তো তাহলে আওয়ামী লীগ যে নির্বাচনটি করেছে সেটাকে মেনে নেওয়া হয় একার্থে তাই। তো এই যে সবাই যে নিজের সুবিধা অনুযায়ী যে ব্যাখ্যা করা, সংবিধান ব্যাখ্যা করা, দল ব্যাখ্যা করা এবং ক্ষমতা ব্যাখ্যা করা, আমি মনে করি এর থেকে বেরিয়ে খোলামেলা আলোচনা হওয়া উচিত। জানি না জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনা চলমান আছে, কিন্তু কোথাও সিদ্ধান্তে পৌঁছতে পারছে বলে মনে হয় না। কারণ জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সহসভাপতি, তিনিও কিন্তু বলছেন যে নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো এটি ঠিক নয়। এখন সমাধান বের করতে হবে রাজনৈতিক নেতৃত্বকেই। আর এরা শুধু ব্যবস্থাপনার দায়িত্ব, যে তারা যে সিদ্ধান্তে আসবে সেই সিদ্ধান্তটা কীভাবে কার্যকর করবে, অর্থাৎ নির্বাচনটি এবং সংস্কারের বিষয়ে কোন এটা। এখন ধরুন যে এই সরকার অনেকগুলো সংস্কার করে গেল, পরবর্তী যে দল নির্বাচিত হবে সে দল এগুলো কোনোটাই মানল না, এবং 1/11 পরে তত্ত্বাবধায়ক সরকার অনেকগুলো সংস্কার করেছিলেন, অনেকগুলো আইন বিধি সংশোধন করেছিলেন। আওয়ামী লীগ কিন্তু তার সুবিধা মতো সেগুলো রেখেছে, বাকিগুলো বাতিল করেছে। মানে এই প্রশ্নও আছে। এখন এটি কি একটা হতে পারে, হ্যাঁ শহীদুল্লাহ ভাই যেটা বলছেন যে তাহলে আমরা কী ধরনের শাসন ব্যবস্থা চাই, এই ব্যাপারে গণভোট হতে পারে। কিন্তু সেই গণভোটের ব্যাপারে তো আবার ঐকমত্য হতে হবে, যে গণভোটটা চায় সবাই। আর না হলে তো উপরে চাপিয়ে দিলে, এখন ধরুন গণভোট হলো, আর বাংলাদেশে কোনো একটা বড় রাজনৈতিক দল বলল যে, মানে সক্রিয় রাজনৈতিক দল বলল যে গণভোট আমরা মানি না, মানে যা কিছুই হবে ঐকমত্যের ভিত্তিতে হতে হবে। সো স্যার শফিউল্লাহ, ঐকমত্য দেখছেন আপনি? ঐকমত্যের পথে বাংলাদেশ আছে কিনা, বা আমি তো আগে বলেছি যে রাজনৈতিক দলগুলোর কোনো মানুষ থেকে কোনো ম্যান্ডেট নেই, তাদের নিজের পার্টির ভিতরে ঠিক ইলেকশন হয় না, ফ্যামিলি বেসিস চলে। 2 নম্বর হলো যে জনগণের ভোটে পার্লামেন্ট এখন নাই, 3টি ইলেকশনে হয়নি, সুতরাং জনগণের সভরেন এখন আমি মনে করি। পিপল শুড ডিসাইড, দে শুড বি গিভেন অপরচুনিটি টু ডিসাইড কী হবে। এই 3-4টা ব্যাপার যেটা বলেছি, এখানে আর তো কিছু বক্তব্য না, যা পঞ্চায়েত দেখিয়ে আসছে আমরা, এটা রিপিটেশন হচ্ছে।
এখন 15 বছর পরে হাসিনা চলে গেছে, আজকে যদি একই পদ্ধতিতে একইভাবে একই সিস্টেমে যদি আরেকটা গভর্নমেন্ট আসে তো 5 বছর টিকবে না। মানুষ তো দেখেছে যে তারা একটা এত বড় শক্তিশালী একটা ক্ষমতাবান প্রধানমন্ত্রী, তার পিছনে সমস্ত আইন সমস্ত সংস্থা তার অধীনে ছিল, প্লাস একটা বিরাট একটা বাইরের শক্তির সমর্থন তার পিছনে ছিল। তাকে তো এই দেশের জনতা তরুণরা উড়ে দিয়েছে। সুতরাং মানুষ এখন নিজে বুঝে যে তরুণরা, এই তরুণ যারা এখন আসছে তারা হয়তো থাকবে না, অন্য তরুণ যারা আসছে আগামীতে তাদের তো আশাকাঙ্ক্ষা ভিন্নতর। সুতরাং আজকে যে একই পদ্ধতিতে যদি একই সিস্টেমে যদি আরেকজন বসে তো একই কথাই তো হলো, দুই দল তো 20 বছর করে ক্ষমতা ছিলই, আমরা প্রথম থেকে ধরি, তাহলে একই জিনিস হচ্ছে, কিন্তু একই সিস্টেম, একই মানুষ, একই পদ্ধতি। যদি কোনো পরিবর্তন না হয় তাহলে তো মানুষকে আবার রাস্তায় নামতে হবে, আবার রক্তক্ষয় হবে, তো দেশ লাভ হবে কি? আজ পর্যন্ত আমরা ইলেকশনটা কীভাবে সেটা আমরা ঠিক করতে পারিনি। আমরা তো অন্যের থেকে এটা চারিদিকে যা হচ্ছে সেটা নিয়ে আমরা গ্রহণ করতে পারি, যে ভালো জিনিস গ্রহণ করতে পারি, তো আমাদের মেন্টালিটি তো গ্রহণ করার মতো না। সুতরাং যে আর যারা নেতৃত্ব দিচ্ছে পার্টি, তারা তো ওল্ড জেনারেশনের মানুষ, এরা হলো আপনার কম্পিউটার যুগের আগের মানুষ, যারা নেতৃত্ব দান করছে রাজনীতিবিদ। আপনি দেখেন চারদিকে কী হচ্ছে, আমাদের পাশের দেশগুলো কী হচ্ছে, যে মানুষ কোথায় চলে গেছে, কার নেতৃত্ব দিচ্ছে, ইয়াং লোকরা নেতৃত্ব দিচ্ছে। থাইল্যান্ডে দেখুন যে প্রধানমন্ত্রী সে তার ওল্ড জেনারেশনের, নিউ জেনারেশনেরা, তো এই ধরনের সব দেশে তাই এসে গেছে। কিন্তু শুধু এই সাবকন্টিনেন্টে আমরা এতে পড়ে যাচ্ছি এসবগুলো। সুতরাং এখন ডিবেট তো ইচ্ছা করলে যে কোনো ইস্যু ডিবেট করা যায়, কোনো এটা আলটিমেট দেশের জন্য কতটুকু লাভ হবে। আপনি দেখেন এখন যে আমরা আমাদের যে নিরাপত্তার জন্য যে আমরা একটা এমন একটা মধ্যে অবস্থা আছে, নিরাপত্তাহীনতার ভিতরে এই দেশটি আছে, কিন্তু তার সার্বভৌম নিয়ে কিন্তু অনেক সমস্যা আমরা আছি। সেখানে রাজনীতিবিদদের তো এই নিয়ে কোনো ডিবেটও শুনি না, কোনো এজেন্ডাও শুনি না, কিছু শুনি না। এই যে একটা ট্রেড বিজনেসের উপর যেটা আসছে আমেরিকা থেকে, সারা ওয়ার্ল্ডে চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের রাজনীতিবিদ তাদের তো কোনো সুষ্ঠু যে আমেরিকা থেকে ট্যারিফের ইস্যু, ভারত থেকে ট্রান্সশিপমেন্টের ইস্যু, আচ্ছা, সুতরাং এখানে তো এই নিয়ে তো কোনো আলোচনা দেখি না, কোনো পজিশন দেখি না যে আমাদের পার্টি এই করবে, এই দিস ইজ দ্য এজেন্ডা। এই ধরনের কিছু কনস্ট্রাকটিভ কোনো কিছু দেখছি না। শুধু ইলেকশনটা দেন, ইলেকশন তো হবেই, অবশ্যই ইলেকশন হবে, ডিসেম্বর জুনের ভিতরে হবে ইলেকশন, কিন্তু এরপর কি, হোয়াট নেক্সট? একই দাগে আমরা যদি থাকি তাহলে তো একই অবস্থাই হবে, ইট উইল রিপিট। সুতরাং ব্যাপারে বেশি বক্তব্য আমি রাখতে চাই না। আপনি রাখতে চান না, কিন্তু মিস্টার সোহরাব হাসান আশাবাদী। এবং আপনি কি মনে করেন কি এই যে আমরা ট্রাম্পের ট্যারিফ সংক্রান্ত নীতি, ভারতের ট্রান্সশিপমেন্ট নীতি, বা জিও পলিটিক্স, জিও ইকোনমি, যেভাবেই বলি না কেন, এগুলো আমাদের রাজনীতিবিদরা আসলে খুব একটা বিবেচনার মধ্যে নিচ্ছেন কিনা, আমলে নিচ্ছেন কিনা, বা এই বিষয়ে কতটা ওয়াকিবহাল, কতটা এগুলোকে গুরুত্ব দেন? এমনকি আমি যদি সরকারের ক্ষেত্রেও যারা সরকারে আছেন তারাও এই বিষয়ে কতটা সচেতন বা সজাগ বলে মনে হয়? মানে অনেক ক্ষেত্রেই তাদের ঘাটতি, অসচেতনতা এবং দুর্বলতা প্রকাশ পেয়েছে। যেমন ট্রাম্প নির্বাচিত, তার অনেকগুলো অঙ্গীকার ছিল কি কি করতে পারে, এটি কিন্তু আমাদের সরকারের এক ধরনের সরকারের মধ্যেও কিন্তু এই ধরনের আলোচনা নেই, রাজনৈতিক দলগুলোর মধ্যে তো নেই। যেমন ভারত কিন্তু ট্রাম্প এরকম একটা করতে পারে, কারণ জানুয়ারিতে কিছু পদক্ষেপ নিয়েছে, কিছু তারা পণ্যের শুল্ক কমিয়েছিল, যদিও তাতে খুব একটা সুবিধা হয়নি, কারণ ট্রাম্প যেটা করেছে সেটা আগে থেকেই পূর্ব নির্ধারিত। আর সে কারণে আমার মনে হচ্ছে যে আমাদের রাষ্ট্র, যেটা সুবর্ণ হয়ে বলছেন, যে আমাদের রাজনৈতিক দল, প্রশাসন, সরকার, মানে নীতি নির্ধারক, এই তিন পক্ষের মধ্যে অদক্ষতার প্রতিযোগিতা আছে। এবং অসততার আছে কিনা সেটা জানি না, কিন্তু অসততার তো আমরা আওয়ামী লীগ আমাদের দেখেছি যে কী ধরনের দুর্নীতি, কী ধরনের অর্থ পাচার হয়েছে, এখনও কেউ করছেন কিনা, কিন্তু তারা যে সামাল দিতে পারছেন না। যেমন সাম্প্রতিককালে প্রধান উপদেষ্টার যে বিমস্টেকের সম্মেলন ভালো হয়েছে, কিন্তু বিমস্টেকের কার্যকারিতা, আমাদের ভূ রাজনীতিতে তার কার্যকারিতা কতটা,
বা আমাদের ব্যবসা বাণিজ্যে এটি একটি প্রশ্ন। এবং রোহিঙ্গা সমস্যা আমাদের উপর যেটা বিস্ফোরণের মতো গত 7 বছর ধরে, এবং 10 লাখের বেশি রোহিঙ্গা এখানে আসছে, এবং 13 লাখের মতো আছে টোটাল। 13 লাখের যদি পেছনের আচ্ছা, তারা মানে এই যে, এবং 1,80,000 যে তারা বলছে যে এরা ফেরত যোগ্য, তাদের ফেরত নেবে, এই কথাটা কিন্তু বলে কূটনীতিতে এই দুই ভাষার যে মারপ্যাচ। এবং এটা কিন্তু তার আগেও বলেছে। প্রথম কিন্তু তারা 2018 সালে তারা 1,33,000 রাজি হয়েছিল, পরবর্তীকালে আরও কত হাজার তারা বলেছে, এবং তার সাথে এটা 1,80,000 পর্যন্ত যোগ হয়েছে। কিন্তু এখন মিয়ানমারের যে অবস্থা, সেখানে তো এই রোহিঙ্গাদের ফেরত যাওয়ার কোনো পরিবেশ নেই। কারণ যে রাজ্যে তারা যাবে, রাখাইনে এখন আরাকান আর্মি মানে বিদ্রোহী সশস্ত্র বাহিনীর দখলে, সেখানে কি করে হবে? সেখানে যদি রোহিঙ্গাদের ফেরত যেতে হয়, চারটি পক্ষকে এক হতে হবে। প্রথমত হচ্ছে বাংলাদেশ সরকার, মিয়ানমার সরকার, আরাকান আর্মি এবং রোহিঙ্গা মানে যারা ফেরত যাবেন। এ ব্যাপারে কিন্তু কোনো দেখি না, এবং পরবর্তীকালে পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু এই ইঙ্গিতই দিয়েছেন এই সমস্যার সমাধান সহজে হবে না। এখন আমরা রাজনৈতিক সরকারের মতো এই অন্তর্বর্তী সরকারও যদি একটু কি বলে জনপ্রিয় কথাবার্তা, পপুলিস্ট কথাবার্তায় অভ্যস্ত হয়, তাহলে কিন্তু আমরা বিপদ বাড়তে পারে। অন্য বিষয়েও ভারতের সাথে টানাপোড়েন কমেনি, বরং আমরা ভেবেছিলাম শীর্ষ পর্যায়ের একটি বৈঠকের পর টানাপোড়েনটা কমবে, তারপরেই দেখলাম ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হলো। আচ্ছা, ট্রান্সশিপমেন্ট, এই যে দেখুন আমাদের রাষ্ট্র কতটা অদক্ষ। এরকম একটা আমাদের বন্দর ব্যবহার করে যদি বাইরে পণ্য পাঠানো হয়, সেখানে যে ডলার ধার্য হয় প্রতি কেজিতে, তার চেয়ে ভারতে অনেক কম। আমাদের এখানে প্রায় 6%, আর $6, ভারতে $2.5, $2.5 থেকে $3। মানে কেন আমরা এটা পারছি না? তাহলে এখানে সিস্টেম লস আছে, এখানে দুর্নীতি আছে, অথবা আমরা অনেক অপচয় করি, অথবা ব্যবসায়ীদের উপর এটা জবরদস্তিভাবে চাপিয়ে দেয়। সাধারণত হয়তো বিদেশ থেকে এটি যখন করা হয়, অন্য দেশে আর সেটি শুল্কটা বেশি বা শুল্ক বা সার্ভিস চার্জ বেশি নেওয়ার কথা। এখন এর বিকল্প পথ আছে কি? রাতারাতি কিন্তু আমাদের এই বন্দরগুলো সক্ষমতা বাড়াতে পারবো না। তাহলে একটা আছে শ্রীলঙ্কা অথবা মালদ্বীপ, এবং সেটাও কিন্তু মানে খুবই সময় সাপেক্ষ, বা এখান থেকে পণ্য নেওয়া। অন্য ক্ষেত্রে যেমন ট্রাম্পের, এক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 2টি চিঠি পাঠানো হয়েছে, কিন্তু আমি মনে করি চিঠি পাঠানো যথেষ্ট না। সেখানে কেন প্রধান উপদেষ্টা একজন প্রতিনিধি যে তাদের সেখানে লবি করার কথা বলার কথা, কতটা পারবে জানি না। কারণ 3 মাস যে স্থগিত করেছে, এই 3 মাস কিন্তু বাংলাদেশের চিঠির পরিপ্রেক্ষিতে করেনি। এটি সেখানকার চাপ, এবং একজন ট্যারিফ যে বিশেষজ্ঞ, তিনি প্রথম আলোর সাক্ষাৎকারে বলেছেন যে এটি যদি পরিবর্তন করতে পারে, সেটা আমেরিকান জনগণ। আর 3 মাসে আপনি সুবিধা পাবেন না, কারণ 3 মাসের মধ্যে হিসেব নিকেশ করলে দেখা যাবে 1.5 মাস পাবেন। হিসেব নিকেশ কি সুবিধা, বা আমরা কি পণ্য তাদেরকে সুবিধা দিতে পারি। আমরা খুব বেশি পণ্য সেখান থেকে আমদানি করি না, তুলা, লোহা ইত্যাদি, আর সেটের ব্যাপার। সুতরাং একটা ব্যবসা বাণিজ্য কিন্তু একটা বড় ঝুঁকি। এর মধ্যে যে ঝুঁকিটা বাড়লো, সেটি হচ্ছে যে দেশের আমরা বিনিয়োগ সম্মেলন করলাম, অনেক দেশ প্রতিশ্রুতি দিল, আমরা সেটা বেশ ফলো করে প্রচার করলাম। এরপরেই দেখলাম যে 33% গ্যাসের মূল্যবৃদ্ধি হলে 33% এই দিতে হবে, বাড়তি গ্যাস চার্জ দিতে হবে, মানে মূল্য দিতে হবে। একই সঙ্গে ভোজ্য তেলের দাম বেড়েছে। সুতরাং রোজায় যে স্বস্তিটা ছিল, সেই স্বস্তিটা আমার আগামীতে থাকবে কিনা এই প্রশ্ন। তো সব কিছু মিলে, এবং এর মধ্যে যদি রাজনৈতিক অনিশ্চয়তা থাকে, অস্থিরতা থাকে, আপনি দেখুন যে এখনও কিন্তু পয়লা বৈশাখ বাংলা নববর্ষ বেশ উৎসব উদ্দীপনার মধ্যে উদযাপিত হয়েছে। যদিও কোথাও চট্টগ্রামে সেটি কিন্তু একটি বড় আয়োজন হতো, সেটি বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সেটি করতে দেওয়া হয়নি। এ ধরনের মানুষও তো আছে যে পয়লা বৈশাখকে পুরো বিধর্মী কাজ মনে করে, আর সেটি সমাজে থাকতেই পারে, কিন্তু তারা জবরদস্তি করতে পারে না।
কেউ পয়লা বৈশাখ পালন করতে পারে, কেউ নাও পালন করতে পারে, এটি তার স্বাধীনতা। কিন্তু যখন রাষ্ট্রকে চাপিয়ে দেওয়া হয় বা জবরদস্তি করা হয়, যে বন্ধ করে দেওয়া হয়, আর সেটি যে সরকারে আমলই হোক সেটি অন্যায়। সরকার এগুলোর ব্যাপারে নজর দেবে আশা করি, বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে। আমরা যে নতুন যেসব ঝুঁকি তৈরি হচ্ছে সেই ঝুঁকিগুলো কীভাবে কাটাবো। কূটনীতির ক্ষেত্রে আমরা ভারতের সাথে টানাপোড়েন আছি, কিন্তু আমাদের দক্ষিণ এশীয় দেশগুলোর অন্য দেশগুলোর মধ্যেও যে গত 8 মাসের সম্পর্ক একমাত্র পাকিস্তান ছাড়া সম্পর্ক উন্নয়নের কোনো লক্ষণ দেখছি না। চীনের সঙ্গে না, চীন তো আর এই দক্ষিণ এশিয়ার মধ্যে না, দক্ষিণ এশিয়ার মধ্যে বলছেন। চীনের সঙ্গে আগের সরকারের সঙ্গেও কিন্তু ভালো সম্পর্ক ছিল, এবং আমরা তো দেখেছি 24-এর নির্বাচনের আগ পর্যন্ত তারা কিভাবে বাংলাদেশ রাজনীতির বিষয়ে কিভাবে কথাবার্তা বলেছেন। সুতরাং ওই রাষ্ট্রগুলো তারা কিন্তু তাদের জাতীয় স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নেয়, বক্তব্য রাখেন, কিন্তু আমরা সবসময় জাতীয় স্বার্থের পক্ষে অবস্থান নিতে পারি কিনা এই প্রশ্নটি আছে। সেটি বিগত সরকারের আমলে যেমন ছিল, এই সরকারের আমলে আমরা যদি সবসময় পাল্টাপাল্টি করি, বা অথবা অতীত সরকার কোনটা যেটা করে গেছে তার বিপরীত একটা করতে হবে, এই মানুষের মধ্যে কিন্তু তাহলে প্রশ্ন জাগবে, এবং সরকারের সাফল্য যেটি প্রচার করা হচ্ছে সেটার প্রকৃতই সাফল্য কতটা। সামনে বাজেট আসছে, বাজেটের যদি আমরা আইএমএফের যেটা বলা হয় যে ভোজ্য তেল এবং জ্বালানি তেলের ক্ষেত্রে তো আইএমএফের পরামর্শ অনুযায়ী করা হয়েছে, আর সেটি হলে তো এক ধরনের এখানকার বৃহত্তর জনগণের উপর চাপ পড়বে, ভোক্তাদের উপর চাপ পড়বে, সাধারণ মানুষের উপর চাপ পড়বে। এবং তাহলে একটা প্রশ্ন যে আমরা পরিবর্তন, গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্র অর্থনীতির ক্ষেত্রেও তো গণতন্ত্র থাকতে হবে। জি, অ্যাম্বাসেডর শফিউল্লাহ। ট্রাম্পের যে আপনার শুল্ক নীতি, তিনি ইলেকশন আগেও বলেছেন, তার আগের টার্মে উনি কিন্তু এটার উপর জোর দিয়েছেন, এবং তার কোনো উদ্দেশ্য হলো একমাত্র হলো যে আমেরিকান প্রোডাক্ট আপনাকে কিনতে হবে, বেশি করে কিনতে হবে। 2 নম্বর হলো যে কি আমেরিকাতে এক্সপোর্ট করে তার উপরে বিভিন্ন দেশ আপনার প্যারাটেরিফ বসানো আছে, এর সাথে এটা রিমুভ হোক, সো দ্যাট আমেরিকান এক্সপোর্ট গোজ মোর এব্রড। এরপরে সে যেটা এখন সেট করে দিয়েছে, গ্লোবালি করছে, কিন্তু এক দেশের জন্য না, সবার উপর দিয়েছে, আবার 3 মাসের জন্য রিল্যাক্স করেছে। 3 মাসটা হলো কিসের জন্য? এর 3 মাসের ভিতরে কিন্তু দেখেন এখন কিন্তু যেটা হয়েছে, আমেরিকা আভ্যন্তরীণভাবে কিন্তু এটার উপর প্রটেস্ট হয়েছে প্রতি রাষ্ট্রে, দাম বাড়বে। আর বাইরে বাংলাদেশের মতো বিভিন্ন দেশ রিপ্রেজেন্ট করেছে। সুতরাং হি গেভ দিস 3 months হলো টু নেগোশিয়েট আউট অফ হিজ ওন স্ট্রেংথ। হি হ্যাজ পুট দ্য টার্মস, আমি তোমার এত বসালাম, তুমি এখন কী কী করছো আমাকে জানাও। যেমন আমেরিকার বাণিজ্য মন্ত্রণালয় অলরেডি বাংলাদেশে যোগাযোগ করেছে যে তোমরা কী কী জিনিস চাইছো, কী কী অ্যাকশন তোমরা নিচ্ছ, কতদিন ভিতরে তোমরা করবে, এটা আমাদের জানাও। এটা গ্লোবালি হচ্ছে, কিন্তু তারপরে দে নেগোশিয়েট আউট অফ দ্য ওন স্ট্রেংথ। অলরেডি একটা ইম্পোজ করে দিয়ে আপনার উপরে এখন বলছে তুই কাম অ্যান্ড নেগোশিয়েট উইথ মি। ওখানে কিছু কমবে না, কিন্তু বাংলাদেশকে ধরে নিতে হবে যে একটুও কমবে না, এই হিসাবে বাংলাদেশে কাজ করতে হবে। হলে তো ভালো, নাহলে কিন্তু এটাকে আমরা হাউ উই ক্যান ওভারকাম দিসটা করতে হবে। এটা শুধু সরকার একা করলে চলবে না, সরকার প্লাস আমাদের বিজনেস কমিউনিটি তার সাথে বসতে হবে, খোলাখুলি আলাপ করতে হবে। এটা বিজনেস আলটিমেটলি এটা প্রাইভেট সেক্টরের কাজ, এটা সরকারের কাজ না। সুতরাং প্রাইভেট সেক্টরের সাথে বসতে হবে, বসে ওপিনিয়ন নিতে হবে, হাউ বেস্ট উই ক্যান ডু দিস, ওভারকাম দিস, ধরে নিয়ে যে আমাদের উপর যে ইম্পোজ করা হয়েছে সেটা রিমুভ হয়তো হবে না, কমবে না। কমলে তো খুব ভালো কথা, তার বদলে বাংলাদেশকে অনেক ছাড় দিতে হবে। অলরেডি বাংলাদেশ বলেছে আমরা এই আইটেম আমরা আরও কিনবো আমেরিকার থেকে, এবং আমাদের এখানে আসলে আমেরিকার ইম্পোর্ট যেটা আমরা করি খুব একটা ট্যাক্স এটার উপর নাই, এটার উপর খুব একটা টেরিফ নেই, আছে প্যারাটেরিফ আছে, আর আছে সাপ্লিমেন্টারি ডিউটিস অনেকগুলো আছে। সেটা এখন সরকার বলছে যে তারা এটা কমিয়ে আনবে, এই কাজ চলছে। সুতরাং এখানে সরকারের সাথে প্রাইভেট সেক্টরে কিন্তু একভাবে কাজ করতে হবে। ওদের উই মাস্ট অনার দি ফাইন্ডিংস অফ দি প্রাইভেট সেক্টর। আলটিমেটলি তারাই কিন্তু বিজনেসে করছে, সুতরাং মার্কেট তারা খুঁজে বের করছে। এই একটা। আরেকটা হলো কি
শুধু বিভিন্ন দেশ যেটা এখন করছে যে অন্য রাষ্ট্রের সাথে আমাদের বিদ্যুৎ যেখানে নেগলেক্টেড ছিল সেখানে নতুন করে আরম্ভ করা যায় কিনা। যেমন ধরেন আমরা শুধু ইউরোপ এবং আমেরিকার উপর আমাদের মেন এক্সপোর্ট গার্মেন্টের, সেখানে আমরা এটাকে অন্য কোনো দেশ আর খুঁজে পেতে পারি কিনা, এটা একটা আমাদের করতে হবে। সুতরাং এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সরকার এবং আমাদের প্রাইভেট সেক্টর একসাথে কাজ করতে হবে। এটা দেশের আমাদের এক্সপোর্ট আইটেম তো খুব লিমিটেড কয়েকটা আইটেম, তো এটাকে সার্ভাইভালের জন্য এইভাবে কাজ করতে হবে। এবং আমার যত মনে হয় সরকার এইভাবে কাজ করছে এবং প্রাইভেট সেক্টর অত্যন্ত তারাও এটা পিছিয়ে লেগে আছে, কারণ আলটিমেটলি ওদের তো ক্ষতি ওদের বেশি হবে, মানে ওরাই তো ইন্ডাস্ট্রি রান করে। এটা শুধু চায়না ছাড়া সব দেশে এটা 3 বছর স্থগিত করা হয়েছে এই জন্য, সো দ্যাট একটা মানে থিংস শুড গো ইন ফেভার অফ আমেরিকা। তাদের আপনার এক্সপোর্ট ইম্পোর্টের ঘাটতি যেটা আছে সেটা কমিয়ে আনতে হবে। মনে করি ইন্ডিয়ার সাথে আছে $45 বিলিয়ন গ্যাপ ইন ফেভার অফ ইন্ডিয়া, শুধু এখানে কমাতে হবে। বাংলাদেশের সাথেও আমাদের সে একই অবস্থা, যদি আমাদের কোয়ান্টাম খুবই ছোট অ্যামাউন্ট, কিন্তু একটা গ্যাপটা ইন ফেভার অফ বাংলাদেশ, নট আমেরিকা, এখানে গ্যাপটা কমিয়ে আনতে হবে। এইভাবে ট্রাম্প তার এই বাণিজ্য নীতিটা উনি করেছেন। সুতরাং দেখা যাক এটা কী হয়। আর যেটা বললেন যে বিমস্টেক মিটিং প্লাস রোহিঙ্গা, বিমস্টেকে দেখেন এটা কিন্তু সার্কের একটা মোটর ওই মডেলে কিন্তু বিমস্টেক করা হয়েছে, অল্টারনেটিভ হিসেবে তারা করা হচ্ছে মাইনাস পাকিস্তান। সুতরাং ওইটা ওই আপনার প্রোগ্রামগুলো ওই ধরনের। তো শুধু এখানে বেশি ইম্পেশন দেওয়া হয়েছে মেরিটাইম, যেহেতু এই কান্ট্রিগুলো মেরিটাইমের উপরে নির্ভরশীল এবং বিশ্বের বাণিজ্য কিন্তু মেরিটাইমের উপরে নির্ভরশীল আজকাল। সুতরাং এটার উপর জোর দেওয়া হয়েছে। তো এখন এইসব রিজিওনাল মিটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সাইড লাইন মিটিংগুলো, যেটা বাংলাদেশে হয়েছে, ইন্ডিয়াও করেছে, বিভিন্ন দেশের সাথে বাংলাদেশও করেছে। তো ওইখানে বাংলাদেশের যে একটা আশা ভরসা ছিল যে ভারত বাংলাদেশ সম্পর্ক যে পর্যায়ে আছে, খুব খারাপ পর্যায়ে আছে, এটার থেকে যেন অবনতি না হয়, এটাকে যেন ওই লাইনে ধরা যায় অথবা একটু উপর দিয়ে নেওয়া যায় কিনা, এই জন্যে বারবার চেষ্টা চলেছে। সেই নিউ ইয়র্ক সেপ্টেম্বর মাস, তারপর ডিসেম্বর মাস, তারপরে বিমস্টেক মিটিং। সো আগে দুটো হয়নি, এখন থার্ড টাইম এটা হয়েছে। কিন্তু যে আশা নিয়ে বাংলাদেশ এবং বিশ্বের অনেক দেশ এটার পিছনে ছিল, যে ওরাও চায় যে এখানে অলরেডি মিয়ানমারের সমস্যার ভিতরে আছে এবং এরপর বাংলাদেশের যদি সে একই অবস্থার ভিতরে দাঁড়ায়, তাহলে এই অঞ্চলটা পুরোটা একটা ইনস্টেবিলিটি দেখা দেবে। সুতরাং বিশ্বের অনেক দেশের ইন্টারেস্ট আছে, আমাদের যেমন ইন্টারেস্ট আছে। ওরা চেষ্টা করছে যে একটা মিটিং হোক, মিটিং হলে অ্যাটলিস্ট নেইবার শুড টক আউট দেয়ার প্রবলেমস অ্যান্ড ফাইন্ড আউট সলিউশন, পসিবল সলিউশন। এটা একদিনও হবে না, বাট হবে। কিন্তু সে আশায় বাংলাদেশ কিন্তু আমাদের যে হাইকমিশনার দিল্লিতে পাঠানো হয়, আমাদের যে হাইকমিশনার ছিলেন ডিসেম্বরে, ওরা রিটায়ারমেন্ট ডিউ ছিল, উনি চলে আসছেন। তারপরে আমাদের রিয়াদ হামিদুল ব্রিলিয়েন্ট অফিসার, আমাদের তাকে নমিনেট করা হয়েছে এবং ইন্ডিয়া অ্যাকসেপ্ট করেছে, কিন্তু তা যাওয়া হয়নি। তো এই বিমস্টেক মিটিং সেও ছিল, যাওয়া হয়নি কেন? যাওয়া হয়নি কারণ যেহেতু এই একটা মিটিং হচ্ছে না হাই লেভেল, হাইস্ট লেভেল, সুতরাং সেখানে অ্যাম্বাসাডার যা কী করবে, সে তো ওখানে ক্রেডেনশিয়াল ডেটও পাবে না, দেখাও করতে পারবে না। সুতরাং এই মিটিংয়ে আশা করা হয়েছিল যে একটা অন্তত আমরা কথা বলতে পেরেছি, সুতরাং আমরা বসে আর কথা বলবো, সেই জন্য আমাদের রাষ্ট্রদূতকে আমরা পাঠালাম, তো সিস্টার থাকবে এখানে কথা বলার জন্য। কিন্তু সেই যখন গেল, তারপর দেখা গেল যে ট্রান্সশিপমেন্টটা বন্ধ হয়ে গেল ইউনিলেটারিলি, এককভাবে, যদিও কোনো চুক্তি নাই, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারের ভিতরে এটা হয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশে কোনো আলাপ না করে তারা এটা উইথড্র করেছে। তার মানে এটাকে যে আশা ভরসা নিয়ে মিটিংটা হয়েছিল। বাট মিটিং সম্পর্ক তো আমরা দুই দিক থেকে দুই রকমের ন্যারেটিভ শুনলাম, সেখানেও কোনো আমি সেটা এলাও করে আমি বলি, দেখেন একজন ডিপ্লোম্যাট, একজন আর্মি অফিসার, ওদেরকে একটা লেভেলে নিয়ে আসতে 1 কোটি টাকা উপরে খরচ হয় কমপক্ষে, ট্রেনিং সব মিলিয়ে, তাকে তো সে কাজ করতে দিতে হবে। আপনি দেখে ইন্টারন্যাশনালি রিলেশনটা কন্ডাক্ট করে ফরেন অফিস, সেখানে ভারতের সাথে যে আমাদের সম্পর্ক কি, এটা আমাদের ফরেন সেক্রেটারি ভালো জানে। সেখানে
প্রাইম মিনিস্টার বা চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি জানে না। প্রেস সেক্রেটারির কাজ হলো আপনার ওনার অফিসে যে কাজগুলো হয় সেই সম্বন্ধে ওটা বক্তব্য দেওয়া, প্রেসের কাছে ব্রিফিং করা। কিন্তু দুই রাষ্ট্রের ভিতর সম্পর্ক সে ব্যাপারে ফরেন সেক্রেটারি দ্য বেস্ট ম্যান অর দি ফরেন অ্যাডভাইজার অর দি ফরেন মিনিস্টার। ইট ইস দ্য প্রফেশনাল জব। যখন আমাদের ফরেন সেক্রেটারি কথা বলবে সে জানে কোন দেশের সাথে আমাদের সম্পর্কটা কী। সেই হিসাবে কিন্তু যে কোনো ব্রিফিং ফরেন সেক্রেটারি করে অথবা ফরেন মিনিস্টার করে, এবং তার সাথে একটা স্টেটমেন্ট ইস্যু করে দেওয়া হয় ফর রেকর্ড, রেফারেন্সের জন্য। কিন্তু এটা আমাদের হচ্ছে না আজকে থেকে না। আমি যখন ফরেন অফিসে ছিলাম তখন আমি দেখেছি যে আমরা যখন প্রাইম মিনিস্টারের কাছে যাই, একটা বিদেশি মিটিং হবে, সেখানে ফরেন অফিসের ডিজি যে কনসার্ন ডেস্কের ডাইরেক্টর জেনারেল যায়, সেখানে আমরা আগে টকিং বোর্ডে পাঠিয়ে দিই। ওখানে গেলে দেখি যে আমাদের বসার জায়গাও পাই না। প্রাইম মিনিস্টারের অফিসের লোকজন তারা এখানে বসে থাকে, ওদের কোনো কাজ নাই, জাস্ট টেলিভিশন ক্যামেরা আসার জন্য তারা গিয়ে বসে থাকে সেখানে। এই হলো অবস্থা। এই যে দুই রকম ভাষ্য কেন আসলো, এই জন্য আসছে সেখানে ভারতের সাথে যে সম্পর্ক দেশ এবং মিটিংয়ের এজেন্ডা তৈরি করছে কে, ব্রিফিং সমস্ত ফরেন সেক্রেটারি অফিস থেকে করা হয়েছে। হি নোজ দ্য ডিটেইলস অফ দিস থিং। যেমন ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি জানে কী কথা হবে এবং সেই সময় প্রিপেয়ার সে ছিল, স্টেটমেন্ট নিয়ে আসছে, প্লাস ব্রিফিংও করেছে। আমাদের দিকে ব্রিফ করতে আমাদের প্রেস সেক্রেটারি টু দি অনারেবল চিফ অ্যাডভাইজার। দেখেন প্রফেশনালিজমটা কোথায় আমরা কত ভিন্ন জায়গায় নিয়ে গেছি। সুতরাং এই জন্যই দুই রকম স্টেটমেন্ট এখান থেকে আসছে। এটা আমাদের ভবিষ্যতে সাবধান হতে হবে, যার যে কাজ তাকে সেই কাজ করতে দিতে হবে। ওই লিমিটটা আমরা কেউ মানি না। আমাদের জাতীয় স্বার্থে বললেন আজকে কেন সরকার এইভাবে পতন হয়, ওদের লিমিট কেউ আমরা মানছি না। অ্যাক্সেস করলে তার রিয়াকশন হবেই। সুতরাং এখানে যেটা হয়েছে, পরে আমাদের ফরেন অ্যাডভাইজার তাকে বক্তব্য দিতে হয়েছে, তো এটা কেন? সুতরাং এগুলো আমাদের একটু সেফগার্ড করতে হবে। আর রোহিঙ্গা সম্বন্ধে বলছেন সেটা হলো যে হ্যাঁ এটা ট্রু, কারণ এখানে অনেকগুলো পার্টি হয়ে গেছে এখন। এটা হলো কি একটা ইন প্রিন্সিপাল এগ্রিড যে দিস পিপল বিলংস টু মিয়ানমার, দ্যাট ইজ দ্য কোশ্চেন অফ প্রিন্সিপাল। এখানে আগে বলছে এগুলো আমাদের লোকের না, এটা বাঙালি। এখন তারা 180 ইট ম্যাটার অফ প্রিন্সিপাল যে এই 180,000 আমাদের লোক কখন যাবে সেটা পরের কথা, কিন্তু ইন প্রিন্সিপাল এগ্রিড দ্যাট দে আর আওয়ার পিপল। সুতরাং এটা এখন কখন যাবে সেটা কাজ চলছে, চেষ্টা করা হচ্ছে। কারণ এখানে বাংলাদেশ, মিয়ানমার আর্মি, আবার আপনার আরাকান আর্মি আর রোহিঙ্গা দেমসেলভস, তারা যাবে কি না। চারটা পার্টি তো একদম ডাইরেক্টলি। এরপর দুটো পার্টি আরও আছে, একটা হলো আমাদের চায়না, একটা ইন্ডিয়া। ওদের এই অঞ্চলটা তো ওদের ভাইটাল ইন্টারেস্ট হয়ে গেছে। সুতরাং দে আর অলসো প্লেয়ার। সুতরাং এদের সবাইকে সমন্বয় করে এদেরকে পাঠানো, ইট উইল টেক টাইম। বাট কোশ্চেন ইজ যে প্রিন্সিপাল দে এগ্রিড এই লোকগুলা মিয়ানমারের অধিবাসী। জি, মিস্টার সোহরাব হাসান। না, শহীদ ভাই যে কথাটা বললেন এটা কিন্তু খুবই চিন্তার বিষয়, যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরের দেশের সঙ্গে যে যোগাযোগ বা কর্মসম্পর্ক এবং সম্পর্ককে এগিয়ে নেওয়ার কাজটাকে মূলত করার কথা পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকার, আমি জাস্ট আরেকটা প্রসঙ্গ যুক্ত করে দিই, যেহেতু অ্যাম্বাসেডর শফিউলের কথা সূত্র ধরে, এবং এই বিষয়ে আমি আপনার মতামত একটু শুনতে চাইব। যে বাংলাদেশের যে কোনো বিষয় নিয়ে মানে চিফ অ্যাডভাইজারের অফিস থেকে যখন কথা বলা হচ্ছে, প্রেস ব্রিফিং করা হচ্ছে, প্রায় সবটাই হচ্ছে ফরেন সার্ভিস একাডেমি থেকে। মানে সেখানে কেন আমি আর কি বাংলাদেশে জায়গার অভাব আছে কি না, বা ওই জায়গাটাই কেন? কারণ ওই জায়গাগুলো তো ফরেন অফিস, তো আসলে যে কোনো দেশের একটা আলাদা এন্টিটি হিসেবে সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া উচিত। কিন্তু একটা আমার মনে হচ্ছে অবস্থানগত কারণে প্রধান উপদেষ্টার যে বাসভবন এবং ফরেন একাডেমি, এটা মানে খুবই সংলগ্ন, এটা একটা কারণ হতে পারে। মানে প্রধান উপদেষ্টার কার্যক্রম কি তার বাসভবন থেকে পরিচালিত হয়, বা ওটা তাৎক্ষণিকভাবে ওখান থেকে যেতে হবে? তার তো অফিসও আছে, তো অফিসের সাথে তার দূরত্ব জানি না। কিন্তু আপনার যেমন ব্যাপারটা তো এরকম না যে প্রধান উপদেষ্টা তার বাসভবন থেকে সিদ্ধান্ত দিচ্ছে। তারা আমি মনে করি সরকারের ব্যাখ্যা দেওয়া উচিত। তার চেয়েও যে মন্ত্রণালয়ের আমরা রাজনৈতিক সরকারের সময় দেখেছি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সব কিছু নিয়ন্ত্রিত হয়, অন্তর্বর্তী সরকারও যদি একই ধারণা জনমনে তৈরি হয়
যেখানে যা হচ্ছে প্রধান উপদেষ্টা করছেন, এখানে অন্য উপদেষ্টার কোনো ভূমিকা নেই বা তেমন গুরুত্ব নেই, সচিবের কোনো গুরুত্ব নেই, এটা সব কিছু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। সেটা কিন্তু ভুল ধারণা দেবে এবং অন্য দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে তারাও কিন্তু এই দুর্বলতার সুযোগ নেবে। যেমন পুরো বিমস্টেক বৈঠকে আমাদের প্রধান কূটনৈতিক মহলে এটা বেশ দৃষ্টিকটু মনে হয়েছে যে পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্র সচিবকে এক ধরনের তাদেরকে বাইরে রাখা হয়েছে। নিশ্চয়ই বৈঠকে ছিলেন কিন্তু তাদেরকে সামনে করা হয়নি। এ ধরনের একটা গুরুত্বপূর্ণ রোহিঙ্গা, যেটা আমরা 7 বছর ধরে আমরা সমস্যা ভোগ করছি, সে বিষয়ে আমি মনে করি তো পররাষ্ট্র উপদেষ্টাই বলার কথা, এমনকি প্রধান উপদেষ্টা বলতে পারেন, কিন্তু তার একজন করে। এবং রোহিঙ্গাদের ব্যাপারে দেখলাম যে যিনি এই দায়িত্বে ছিলেন কয়েকদিন পরে তিনি আবার ন্যাশনাল সিকিউরিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন। এটাও এক ধরনের, এই সরকার তো অন্তর্বর্তী সরকার, তাদের এ ধরনের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একজন নিরাপত্তার বিষয়টা কিভাবে দেখবে, সেখানে রাজনৈতিক দলগুলো যারা ভবিষ্যতে আসবে ক্ষমতায় তাদের মতামত বা তাদের দৃষ্টিভঙ্গি কী, সেটা তারা কতটা আমলে নিচ্ছেন। আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আমাদের সশস্ত্র বাহিনীর একটা সম্পর্ক আছে, তাদের সাথে কিভাবে নিচ্ছেন, তাদের সঙ্গে অনেকগুলো প্রশ্ন আলোচনা করে করা হচ্ছে। একই ব্যক্তি দুই দায়িত্ব পালন করা, একটা জাতীয় নিরাপত্তার দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ আলাদা, যার সাথে সশস্ত্র বাহিনী জড়িত। আর আমাদের একটা বৈদেশিক সম্পর্ক, রোহিঙ্গা সমস্যা বা অন্য, আর সেটা কিন্তু একেবারে বিদেশ বিষয়ক, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। অনেকগুলো প্রশ্ন আরও অনেক ক্ষেত্রেই এই অন্তর্বর্তী সরকারের বিশেষ করে সাম্প্রতিক কালে যে প্রশ্নটি এসেছিল, প্রধান উপদেষ্টা যখন 2 কমিশন প্রধানের সাথে বসলেন, নির্বাচন কমিশন প্রধান এবং সংবিধান কমিশন প্রধান, মূলত জাতীয় ঐকমত্য কমিশনের 2 প্রতিনিধির সঙ্গে, ওদিন একটি বিবৃতি গিয়েছে যে 8টার সময় রাত, যে প্রধান উপদেষ্টা ডিসেম্বরকেই নির্বাচনের লক্ষ্যমাত্রা ধরে সংস্কার কাজে এগিয়ে যাওয়ার কথা বলেছেন। 1 ঘন্টা 15 মিনিট পর কিন্তু সেই বিবৃতিটা সংশোধন করা হলো, যে প্রধান উপদেষ্টা বলেছেন যেটা বরাবর তিনি বলছেন যে ডিসেম্বর অথবা জুন। তার এই মানুষের মধ্যে প্রশ্ন আসবে, তার নির্বাচন নিয়ে সরকারের ভিতরেই দ্বিধাদ্বন্দ্ব আছে, সরকারের ভিতরেই চাওয়া পাওয়ার অমিল আছে। সুতরাং এই প্রশ্নগুলো তুলে, এবং আমরা তো দেখতে চাচ্ছিলাম যে এই সরকার একটা টিম ওয়ার্ক, যেটি রাজনৈতিক সরকার হয় না, রাজনৈতিক সরকার ব্যক্তি কেন্দ্রিক, এখানে একটা টিম কাজ করবে এবং সবাই যার যে দায়িত্ব সেখানে অন্য কারো, অবশ্যই প্রধান উপদেষ্টার সব ব্যাপারেই তদারকি করতে পারেন, কিন্তু যে অর্থে তদারকি কখনো যাতে হস্তক্ষেপ না হয়। কারণ অনেক ক্ষেত্রে আমরা রাজনৈতিক সরকারে দেখেছি যে সংশ্লিষ্ট মন্ত্রী কিছুই জানেন না, কিন্তু সিদ্ধান্ত হয়ে যায়। এই সরকারের সময় সেরকম কোনো কিছু হওয়াটা খুবই অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। আমি আশা করি, আর ভারতের সাথে সবটাই আবার নেতিবাচক নয়, এর মধ্যে একটি বৈঠক হয়েছে যেটির 4 দেশের মধ্যে যে সংযোগ এবং রেল এবং পণ্যবাহী এবং যাত্রীবাহী যে পরিবহনের ক্ষেত্রে, যেটি কয়েক বছর আগে হলেও ভুটানের আপত্তি ছিল, সেটা আবার কিন্তু আলোচনাটা আবার নবায়ন হয়েছে। এটা একটি ইতিবাচক হতে পারে। আর আমাদের তো খুব উদ্বেগ ছিল কিন্তু এই ট্রান্সশিপমেন্টে, যে নেপালে এবং ভুটানে যে আমাদের যে পণ্য যায় বা ওখান থেকে যে আসে, সেক্ষেত্রে কোনো সেক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে কি না, যদিও ভারত থেকে বলা হয়েছে এটা হবে না। কিন্তু একটা মনস্তাত্ত্বিক, এই যে উপ আঞ্চলিক যে আমরা জোট করলাম 4 দেশ নিয়ে, একটু এগোলো না, বিমস্টেক আগাচ্ছে না, সার্ক, বিসিআইএম কোনোটাই। তাহলে আমরা কি করছি? শুধু আমাদের না, অন্য আমাদের যে সদস্য, অন্য এই সংগঠনের অন্য সদস্যগুলো, দেশগুলোর এক ধরনের আমরা বিচ্ছিন্ন হয়ে যাব, তাহলে সেটাও তো কাম্য নয়।
আবার প্রধান উপদেষ্টার যেহেতু আন্তর্জাতিক মহলে একটি গ্রহণযোগ্যতা, ভাবমূর্তি এবং মানে এক ধরনের সম্মান আছে। সুতরাং আমরা ভাবছিলাম যে এটি ব্যবহার মানে তার এই ভাবমূর্তিটা দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় সমস্যার সমাধানের ক্ষেত্রে একটা ভূমিকা রাখবে। সেক্ষেত্রে কিন্তু আমরা খুব কার্যক্ষেত্রে খুব এই দেখছি না। অ্যাম্বাসেডর শফিউল্লাহ ছোট করে ওই একাডেমির কথা বলছিলাম যে আমি কিন্তু খুব সম্ভব আপনার সেমিনারে অথবা আগে বলেছিলাম ফরেন্সিক একাডেমি হলো একাডেমিক, সেখানে ট্রেনিদেরকে বিভিন্ন সাবজেক্ট পড়ানো হয় এবং ইমিনেন্ট স্পিকারসকে বক্তৃতা দেন, বিভিন্ন রাষ্ট্রদূত বক্তৃতা দেন, ওদেরকে ট্রেন আপ করার জন্য সাকসেসফুল ডিপ্লোম্যাট টু প্রোটেক্ট অ্যান্ড প্রমোট দি ইন্টারেস্ট অফ বাংলাদেশ অ্যাব্রড অর অ্যাট হোম। ওখানে এখন ডেইলি 2 বা 3 বার মিটিং হচ্ছে। একাডেমি অ্যাটমসফিয়ারটা এখন একদম টোটালি নষ্ট হয়ে গেছে। সেখানে আমি এর আগেও বলেছিলাম যে ওই পাড়ায় মিন্টো রোড, বেলি রোডে কয়েক ডজন খালি বাড়ি পড়ে আছে মন্ত্রী সাহেবদের। মন্ত্রী তো নেই এখন, খালি বাড়ি পড়ে আছে, বিরাট বিরাট বাড়ি পড়ে আছে। যে কোনো একটা বাড়ি, তো অপোজিশনের জন্য একটা বাড়ি আছে কিন্তু মিন্টো রোডে 20 নম্বর না 22 নম্বর, কোনোদিন 29 নম্বর কোনো লিডার অফ দি অপোজিশন কোনোদিন ওই বাড়িতে থাকেনি। ওই বাড়িটা খালি পড়ে আছে কিন্তু গভর্নমেন্ট মেনটেন করতে হচ্ছে, এটা প্রচুর টাকা খরচ হচ্ছে। হোয়াই নট কনভার্ট দিস হাউস ফর দিস ব্রিফিং অর অল দিস থিংস? হোয়াই ইউ pollute the atmosphere of the Foreign Academy? এটা এখন না, সমস্যা হলো যে পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রশ্নটি যে তুলবে, সে তোলার তো সাহস নেই। না না না, সাহসের প্রশ্ন না এখানে। না, সাহসের প্রশ্ন আছে নিশ্চয়ই। তো কে তুলবে, কার চিঠিতে যাবে, কে মুখে বলবে, বলে কোন বিপদে পড়বে, এখন তো দুই দিক থেকে এটা আছে, আমি করবো কিনা আর আমাকে বলবে কিনা। এনিওয়ে, বাট দি কোশ্চেন ইজ ইট ইজ নট দ্য প্রপার প্লেস ফর দিস কাইন্ড অফ পলিটিক্যাল অ্যাক্টিভিটি। এটা আগেও বলেছি, আজকে আবার বললাম যে একটা অনেক বাড়ি খালি পড়ে যাচ্ছে, একটা বাড়ি ব্যবহার করা যায়। আর যেটা বললেন যে কন্ট্রাডিক্টের যেটা হয়েছে দেখা যাচ্ছে এখন, ইভেন পানি সমস্যা নিয়ে আমাদের উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছেন আর ডক্টর খুলুর রহমান আরেকটা বক্তব্য দিয়েছেন চায়নার সাথে। সুতরাং এগুলো ওয়ান হ্যাভ টু স্টিমলাইন দিস থিং, ইট মাস্ট গো থ্রু ফরেন অফিস। কারণ এটা বোঝা মুশকিল কে বেশি গুরুত্বপূর্ণ, মুশকিল যে বুঝাবার জন্য করতে দেখাতে ক্ষতি হচ্ছে। ইউ আর গিভিং রং সিগন্যাল। এখানে তো বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া 3টা কান্ট্রি ইনভলভ, ডাইরেক্ট ইনভলভ। সুতরাং সেখানে একজন এক বক্তব্য রাখাটা কোনোভাবেই এটা সমীচীন নয়। আর যেটা বললেন যে আসিয়ান এবং ইইউ, দেখেন আজকে ট্রাম্পের ব্যাপারে সবাই কিন্তু অনেকটা জোটবদ্ধভাবে তারা এটাকে ইয়ে করার চেষ্টা করছে টু আনসার দিস চ্যালেঞ্জেস। আসিয়ান, ইউরোপিয়ান ইউনিয়ন, ওরা আমাদের এখানে কিন্তু আমাদের এই 7-8 দেশের ভিতরে এসব কোনো সংস্থাই নাই, যা ছিল সব ডাবলিশ হয়ে গেছে, কাজ হচ্ছে। সুতরাং আমরা ইন্ডিভিজুয়ালি ফাইট করছি, আর ওরা জোট পাওয়ারফুল ইউরোপিয়ান 27টি দেশ, আসিয়ানের 10টি দেশ, তারা কিন্তু এই সমস্যা কীভাবে উত্তরণ করা যায় সেইভাবে তারা দলবদ্ধ কাজ করছে। কিন্তু আমাদের সার্ক অঞ্চলে এদের কোনো অ্যাপ্রোচ, কমন অ্যাপ্রোচ নাই। আমাদের সিস্টেমটা আমরা এমনভাবে করে ফেলেছি যে কোনো কিছু কাজ মানে কাজে আসছে না। এটা একটু দুর্ভাগ্যজনক বলবো এই অঞ্চলের জন্য। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। আমি স্যার মোহাম্মদ শফিউল্লাহ এবং মিস্টার সরব হাসান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, আমার অতিথিরা নানা বিষয় নিয়ে কথা বলেছেন। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা বা সংশয়ের মধ্যে না রেখে নির্বাচনের ব্যাপারে একটা সুনির্দিষ্ট ঘোষণার কথা তারা বলছিলেন। তবে একই সঙ্গে সংস্কারের প্রসঙ্গ বা অন্যান্য আলোচনা করতে গিয়ে, রাজনৈতিক দলগুলো সম্পর্কে আলোচনা করতে গিয়ে তারা বলছেন যে পুরনো দলগুলো আসলে পুরনোই থেকে যাচ্ছে, নতুনের দিকে তাদের দৃষ্টি কম। আর নতুন যারা, তারাও আসলে পুরনোদের মতোই, তাদের কাছ থেকে নতুন কিছু পাওয়া যাচ্ছে না। এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা বড় সংকট। তবে সমাধান আসতেই হবে এবং সমাধানের পথটা আসলে একটা ঐকমত্যের ভিত্তিতেই করতে হবে। তবে ঐকমত্য কমিশন এবং তার প্রক্রিয়া দিয়ে যে পথ খোঁজা হচ্ছে, সেখানেও খুব একটা আশাবাদী হওয়া যাচ্ছে বলে অনেকে মনে করছেন না। এবং সংকটটা আসলে মনস্তত্ত্বের সংকট, এবং সংস্কার যেটা দরকার সেটা হচ্ছে আমাদের মনস্তত্ত্বের সংস্কার। জাতিগতভাবে সেই সংস্কারটা সবার আগে দরকার। ভূ রাজনীতি, ভূ অর্থনীতির বিষয়ে আমাদের আসলে আগ্রহের জায়গাটা অনেক কম, কিন্তু যে কারণেই আমরা অভ্যন্তরীণ বা আঞ্চলিক বা আন্তর্জাতিক যে কোনো সমস্যার সমাধানে খুব একটা
সহজে সমাধান করতে পারছি না। এই জায়গাগুলোতে মনোযোগ দেওয়া দরকার এবং সবার জন্য যেটা ওনারা বলেছেন যে প্রত্যেকে যেন তার সীমা লঙ্ঘন না করেন এবং সীমা লঙ্ঘনকারীদের পরিণতি যে ভালো হয় না আমরা অতীতেও দেখেছি, সবসময় দেখি, বিশ্বজুড়ে তার অসংখ্য নজির আছে, বাংলাদেশও আছে। এই কথা সবার জন্য প্রযোজ্য, রাজনৈতিক দলগুলো সাধারণভাবে আমাদের সবার জন্য এবং সরকারে আছেন তাদের জন্য এটা প্রযোজ্য। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।